তো আজকে আমরা কোষ রসায়নের সর্বশেষ টপিক অর্থাৎ এনজাইম নিয়ে আলোচনা করব। তো প্রথমত এনজাইম সম্পর্কে আমরা বলবো যে এনজাইমের অপর নামগুলো কি কি। যেমন এনজাইমকে ক্যাটালিস্ট বলা হয় বা উৎসেচকও বলা হয়। তো কেন এনজাইমকে ক্যাটালিস্ট বা উৎসেচক বলা হয়, এর কারণটা কি? কারণ এনজাইম কোনো একটি বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে পারে বা হ্রাস করতে পারে, মূলত হচ্ছে বিক্রিয়ার কোনো গতিকে ত্বরান্বিত করতে পারে। আচ্ছা, তো আমরা মূলত এনজাইমের প্রথমত আমরা এনজাইমের গঠন সম্পর্কে আলোচনা করব যে এনজাইমের কেমিক্যাল স্ট্রাকচারটা কি। মূলত এনজাইমগুলো হচ্ছে প্রোটিন। এনজাইমের ধর্ম হচ্ছে কি প্রোটিন। তো এরকম হরমোনও কিন্তু প্রোটিন দ্বারা গঠিত হয়। তো এনজাইমসগুলো হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিনগুলো আসলে যেটা হয়, এদেরকে আমরা আরেকটা জায়গায় পড়েছি, সেটা হচ্ছে কি যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইমগুলো নিঃসরণ হয়, তাই না? বহিঃক্ষরা গ্রন্থি থেকে বহিঃক্ষরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে এনজাইমগুলো নিঃসরণ হয়। তার মানে এনজাইমগুলো যে আমাদের বডিতে কাজ করবে, সে বডিতে কাজ করার জন্য সে কিসের দরকার হয়? নালীর দরকার হয়। অর্থাৎ কোনো গ্রন্থি থেকে, ধরা যাক এটা কোনো একটা গ্রন্থি, এটা হতে পারে স্যালাইভারি গ্ল্যান্ড হতে পারে, অর্থাৎ লালা গ্রন্থি। তো এই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে কোনো একটা নালীর মাধ্যমে, কোনো একটি নালীর মাধ্যমে এনজাইমটা তার ক্রিয়াক্ষেত্রে চলে আসবে। এনজাইম তার ক্রিয়াক্ষেত্রে চলে আসবে। তো যেরকম প্যারোটিড গ্ল্যান্ড, সেটার নালীটা কোথায় উন্মুক্ত হয়? এটা আমরা ডাইজেশন চ্যাপ্টারে পড়েছি যে সেকেন্ড মোলার টিথের যে উন্মুক্ত হয়। তো এবং ওইখানে উন্মুক্ত হওয়ার পর পরবর্তীতে সে ডাইজেশনে হেল্প করে। আচ্ছা, তো এটা ছিল আমাদের এনজাইম সম্পর্কে কিছু বেসিক কিছু আলোচনা। তো এবার এনজাইমের একটা হিস্ট্রি আছে, যে প্রথম কোন এনজাইমটা আবিষ্কার। প্রথম যে এনজাইমটা আবিষ্কার হয় তার নাম হচ্ছে জাইমেস। প্রথম আবিষ্কৃত এনজাইম হচ্ছে জাইমেস। কিন্তু এই জাইমেস এনজাইম, এটা তো খুব সহজ কথা, আমরা মনে রাখতে পারতাম। কিন্তু এখানে অ্যাডমিশন পরীক্ষায় বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় বা এমসিকিউতে যে প্যাচটা লাগে, সেটা হচ্ছে ইউরিয়েজের সাথে। কারণ বইতে ইউরিয়েজের কথাটা বলা আছে, কিন্তু ইউরিয়েজের কথাটা আসলে কিভাবে বলছে আমাদের একটু খেয়াল করা দরকার। ইউরিয়েজের কথাটা এইভাবে বলছে যে একজন বিজ্ঞানী, সামনার সামনার নামক একজন বিজ্ঞানী, সামনার নামক এই বিজ্ঞানী ইউরিয়েজ এনজাইমটা প্রথম এটাকে আবিষ্কার করে বা প্রথম এটাকে কোষ থেকে পৃথক করেন। এবং পৃথক করার পর বলেন যে সকল এনজাইমই হচ্ছে প্রোটিন। সকল এনজাইমই হচ্ছে প্রোটিন। তো সেই ক্ষেত্রে হচ্ছে ইউরিয়াজ এনজাইমের কনসেপ্টটা আসে। আর তাছাড়া এর আরো আগে 1800 কত শতাব্দী, 1800 কত সালের দিকে জানি এই জাইমেজ এনজাইমটা আবিষ্কার হয়। আর ইউরিয়াজ হয় 1900 কত সালের দিকে। তোমরা একটু বই থেকে দেখে নিবে, সালটা একটু দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে কোনটা আগে আবিষ্কার হয়। এবার আর একটা কথা, সেটা হচ্ছে এনজাইমটা আমাদের রক্তে কিরকম থাকবে, অনেক বেশি পরিমাণে থাকবে না কম থাকবে? আমাদের বডিতে বা রক্তে এনজাইম খুব অল্প মাত্রায় থাকে। বডিতে বা রক্তে এনজাইম খুব অল্প মাত্রায় থাকে। তো এই কথাগুলো মোটামুটি আমাদের মনে রাখলেই হবে। তাছাড়া এনজাইমের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী স্লাইডে। আচ্ছা, এবার আমরা কিছু এনজাইমের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। এনজাইমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এনজাইমগুলো হচ্ছে কলয়েড। অ্যান্ড কলয়েড কি? একটা আহ, সাধারণত আমরা এক্সাম্পল মনে রাখতে পারি যে দুধ। দুধ হচ্ছে এক ধরনের কলয়েড। অ্যান্ড কলয়েডগুলো আসলে সাধারণত কি হয়, কলয়েড আর সাসপেনশন কিন্তু এক জিনিস না। যেমন সাসপেনশনের ক্ষেত্রে অধক্ষেপ হয়, বাট কলয়েডের ক্ষেত্রে কিন্তু অধক্ষেপ হয় না, এটা কিন্তু ইভেনলি ছড়ায় থাকে, ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে। যাই হোক, তো আমাদের অত বিস্তারিত এটা দরকার নেই। অ্যান্ড কলয়েডগুলো সাধারণত হচ্ছে কি ব্লাডের মধ্যে যখন থাকে তখন তারা অসমোটিক প্রেশারও বাড়ায় দিতে পারে। আচ্ছা, তো এইখানে আমাদের ইম্পর্টেন্ট কি কি আছে, যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, সেটা হচ্ছে এনজাইম একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে কাজ করে। অ্যান্ড এই পিএইচটা হচ্ছে সাধারণত 6 থেকে 9। এর নিচেও কাজ করতে পারে। যেমন পেপসিন এনজাইম, সেটা দেখা যায় পিএইচ 2-তে ভালো কাজ করে, তার মানে অ্যাসিডিক পিএইচে ভালো কাজ করে। আবার কিছু আছে যারা আছে 9-এর উপরেও কাজ করতে পারে বা 9-এর মধ্যেই কাজ করে, যেমন ট্রিপসিন, অর্থাৎ এরা ক্ষারীয় পিএইচে কাজ করে। তো এই জন্য আহ, কিছু কিছু আছে ব্যতিক্রম, বাট তাছাড়া অ্যাভারেজে সকল এনজাইম তারা এই পিএইচ 6 থেকে 9-এর মধ্যেই কাজ করে, ভালো কাজ করে থাকে। এর বেশি বা কম হলে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এরকম এনজাইমের কার্যকারিতা আরেকটা ভাবে নষ্ট হয়, সেটা হচ্ছে হিটের কারণে। অতিরিক্ত তাপমাত্রা হচ্ছে এনজাইমের কার্যকারিতা নষ্ট করে দিতে পারে। এনজাইমস আর হিট সেন্সিটিভ। তো কত তাপমাত্রার মধ্যে এনজাইমসগুলো ভালো কাজ করতে পারে? সেটা হচ্ছে 35 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড। বা অ্যাভারেজে বলতে গেলে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এনজাইমসগুলো খুব ভালো কাজ করতে পারে। আচ্ছা, তো এগুলো গেল। এরপর হচ্ছে এনজাইমের কাজ কি।
এনজাইমের কাজ হচ্ছে বিক্রিয়ার হার ত্বরান্বিত করা। এনজাইমের কাজ হচ্ছে বিক্রিয়ার হার ত্বরান্বিত করা। তার মানে এইটা সাম্যাবস্থাকে প্রভাবিত করবে না বা সাম্যাবস্থানে কোনো পরিবর্তন ঘটাবে না। সাম্যাবস্থানের কোনো পরিবর্তন ঘটাবে না। এনজাইম সম্পর্কে আমরা আর কি কি জিনিস পড়তে পারি? এনজাইমসের যে কাজগুলো আছে, এনজাইমের কাজ খুবই নির্দিষ্ট। অর্থাৎ এরা শুধুমাত্র নির্দিষ্ট বিক্রিয়ার উপরই কাজ করে। নির্দিষ্ট বিক্রিয়াতে নির্দিষ্ট এনজাইম কাজ করে। নির্দিষ্ট আহ, আহ, যে এনজাইমগুলো আছে সেই নির্দিষ্ট বিক্রিয়াতেই কাজ করবে। যেমন যার কাজ হচ্ছে অক্সিডেশন রিডাকশনে কাজ করা, সে শুধুমাত্র ওই অক্সিডো রিডাকটেজ এনজাইম হিসেবেই কাজ করবে এবং অক্সিডেশন রিডাকশন বিক্রিয়াগুলোতে ঘটাবে। কিন্তু সে কিন্তু আবার দেখা যায় হাইড্রোলাইসিস বা হাইড্রোলেজ এই ইত্যাদি হিসেবে কাজ করবে না, অথবা লাইগেজ লাইজ হিসেবে কাজ করবে না। তো এরকম তো বিক্রিয়ার ক্ষেত্রে যেরকম এনজাইমস গুলোর কাজের জন্য হচ্ছে পানি লাগে, কারণ এনজাইম গুলো হচ্ছে পানিতে দ্রবণীয়, তো পানি থাকলে হচ্ছে এনজাইম গুলো ভালো কাজ করতে পারে। আর এনজাইম গুলো সেন্সিটিভিটির বিষয়ে তো আমরা বললাম যে এনজাইমের কার্যকারিতা নষ্ট হতে পারে কি কি কারণে। এনজাইমের কার্যকারিতা নষ্ট হতে পারে ইউভি দিয়ে নষ্ট হতে পারে, ইউভির কারণে, অথবা উচ্চ তাপের কারণে নষ্ট হতে পারে। আরো কিছু কারণ আছে, যেমন পিএইচ যদি হয়, পিএইচটা যদি ম্যাচ না করে, সেক্ষেত্রেও এনজাইমের কার্যকারিতা নষ্ট হতে পারে। আচ্ছা, তো এই ছিল এনজাইমসের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। এরপর আমরা এনজাইমসের নেমিং নিয়ে এটা একদম বেসিক, পরীক্ষার জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। যেমন এনজাইমের নামকরণ কি কিভাবে হতে পারে? সাবস্ট্রেটের নাম অনুসারে, সাবস্ট্রেট অনুসারে হতে পারে। যেমন সাবস্ট্রেট যদি হয় সুক্রোজ, তাহলে সুক্রোজের উপর যেই এনজাইম কাজ করবে তার নাম হচ্ছে সুক্রেজ, অর্থাৎ শেষে এস যুক্ত করা হচ্ছে। যেমন সাবস্ট্রেট যদি হয় ল্যাকটোজ, তার উপর যে এনজাইম কাজ করবে তার নাম দেওয়া হয়েছে ল্যাকটেজ, তো শেষে এস যুক্ত করা হয়েছে। এইভাবে সাবস্ট্রেটের নাম অনুসারেও এনজাইমের নামকরণ করা হয়। আবার বিক্রিয়ার ধরন অনুসারেও করা হয়, বিক্রিয়ার ধরন অনুসারে। যেমন যেমন যেই এনজাইমটা হাইড্রোলাইসিস করে, হাইড্রোলাইসিস করে তাকে কি নাম দেওয়া হয়েছে? হাইড্রোলেস, হাইড্রোলেস এই নাম দেওয়া হয়েছে। এরকম যেই এনজাইমটা অক্সিডেশন করে তাকে বলা অক্সিডেজ, যে রিডাকশন করে তাকে বলে রিডাক্টেজ। এরকম বিভিন্ন নামকরণ দেওয়া হয়েছে। আবার এই দুইটার সমন্বয়ে মিলিতভাবে আবার নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে তৃতীয় ভাগ নামকরণের। তো এনজাইম সম্পর্কে আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম। তাছাড়াও কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে, যেমন প্রস্থেটিক গ্রুপ কি বুঝায়, প্রস্থেটিক গ্রুপ, তারপর হচ্ছে অ্যাপোপ্রোটিন, অ্যাপোপ্রোটিন এই জিনিসগুলো আসলে কি, এগুলো আমাদের একটু জানা দরকার। তারপর কোফ্যাক্টর, কোএনজাইম, এটসেট্রা, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই যে এনজাইমস তো প্রোটিন দ্বারা গঠিত, এই প্রোটিনের সাথে অনেক সময় নন প্রোটিন সাবস্টেন্স থাকে। এই প্রোটিনের সাথে অনেক সময় কি হয়? নন প্রোটিন সাবস্টেন্স থাকে। তো যখন এই প্রোটিনের সাথে নন প্রোটিন সাবস্টেন্স থাকে, তখন এই এনজাইমটাকে কি বলা হয়? কনজুগেটেড প্রোটিন, বা তখন কনজুগেটেড এনজাইম, বা তখন এই প্রোটিনটা কি বলা হয়? কনজুগেটেড প্রোটিন। আচ্ছা, ভালো কথা। এখন এই কনজুগেটেড প্রোটিনের মধ্যে আমরা এক একটাকে আলাদা আলাদা নাম দিব। যেমন প্রোটিনটাকে, এই কনজুগেটেড প্রোটিনের মধ্যে প্রোটিনটাকে আমরা বলবো তখন অ্যাপো এনজাইম। এই প্রোটিনটাকে তখন আমরা বলবো অ্যাপো এনজাইম। তাহলে এনজাইমের মধ্যে যে কনজুগেটেড প্রোটিনটা থাকে, মানে প্রোটিনের সাথে যদি নন প্রোটিন সাবস্টেন্স যুক্ত হয়, মানে যেটা প্রোটিন না এমন কোনো একটা জিনিস যদি যুক্ত হয়ে যায়, যেমন মেটাল যুক্ত হতে পারে, তারপর কোনো ধরনের জৈব কোনো পদার্থ যুক্ত হতে পারে, তো এরকম তো এই জিনিসগুলো যদি যুক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা বলতেছি কনজুগেটেড প্রোটিন। অ্যান্ড কনজুগেটেড প্রোটিনের মধ্যে যে প্রোটিন অংশটা তাকে আমরা বলি অ্যাপো এনজাইম। আর যেটা হচ্ছে নন প্রোটিন সাবস্টেন্স, যেটা হচ্ছে আম, অন্য কালার দিয়ে দেখাই, যেটা হচ্ছে নন প্রোটিন সাবস্টেন্স, সেটার নাম হয় প্রস্থেটিক গ্রুপ, সেটার নাম হয় প্রস্থেটিক গ্রুপ। তাই হোক এই পার্টটুকু ক্লিয়ার। তাহলে প্রোটিনের সাথে নন প্রোটিন সাবস্টেন্স থাকলে সেটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন, অ্যান্ড কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশকে বলা হয় অ্যাপো এনজাইম, এবং নন প্রোটিন সাবস্টেন্সকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এখন এই প্রস্থেটিক গ্রুপ অর্থাৎ নন প্রোটিন যে সাবস্টেন্সটা আছে সেটা দুই রকমের হইতে পারে। এইটা হইতে পারে আইদার মেটাল বা ধাতু, অথবা এইটা হতে পারে কোনো একটা অর্গানিক সাবস্টেন্স বা জৈব বস্তু। আচ্ছা, তো যদি এটা মেটাল হয়ে থাকে তখন এই প্রস্থেটিক গ্রুপটাকে কি বলা হয়?
কোফ্যাক্টর, কোফ্যাক্টর বলা হয়ে থাকে। এবং এদেরকে অ্যাক্টিভেটরও বলা হয়ে থাকে অনেক সময়। এদেরকে অনেক সময় অ্যাক্টিভেটর বলা হয় কারণ এরা এনজাইমের ক্রিয়া, যে ক্রিয়া আছে বা কার্যকারিতা সেটাকে বৃদ্ধি করতে পারে বা অ্যাক্টিভেট করতে পারে। তো এরকম কি কি আছে, যেমন আয়রন, তারপর ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, এটসেট্রা, এরকম মেটাল আয়নগুলো যুক্ত হতে পারে। আর অর্গানিক সাবস্টেন্স হিসেবে কি কি থাকতে পারে, বা অর্গানিক সাবস্টেন্স যেগুলো আছে তাদের নাম কি মূলত, তাদেরকে বলা হয় কো এনজাইম। তাহলে আমরা একটু খেয়াল করি কো এনজাইম জিনিসটা আসলে কি, কারণ কো এনজাইম নামগুলো আমরা বারবার শুনি যে এনজাইম, কো এনজাইম। তো তাহলে একটা কনজুগেটেড প্রোটিনের যে নন প্রোটিন সাবস্টেন্স থাকে, সেই নন প্রোটিন সাবস্টেন্সটাকে প্রস্থেটিক গ্রুপ বলা হয়। অ্যান্ড এই নন প্রোটিন সাবস্টেন্স হিসেবে যদি অর্গানিক সাবস্টেন্স যুক্ত থাকে তখনই সেটাকে আমরা বলবো কো এনজাইম। ওকে, তো যেই অর্গানিক সাবস্টেন্সটা যুক্ত থাকে তখনই আমরা সেটাকে বলতেছি কো এনজাইম। এখন কো এনজাইমস কি কি হতে পারে, কোএনজাইমস কি কি হতে পারে, যেমন এনএডি, তারপর এনএডিপি, এফএডি, এফএডিপি, তারপর হতে পারে এটিপি ইত্যাদি কোএনজাইমস হতে পারে, তারপর কোয়ে ইত্যাদি। অ্যান্ড এই যে কোএনজাইমগুলো আছে এগুলো কোথা থেকে সৃষ্টি হয়, এগুলো মূলত ভিটামিন বি থেকে সৃষ্টি হয়। যেমন নিকোটিন হচ্ছে এক ধরনের ভিটামিন, ফ্ল্যাভিন হচ্ছে এক ধরনের ভিটামিন বি, তারপর কোয়ে এইটা হচ্ছে এক ধরনের ভিটামিন, ভিটামিন বি থেকে আসে। এইটুকু আই থিঙ্ক ক্লিয়ার হলো তোমাদের। এবং এদের বিভিন্ন ধরনের রোল আছে, কিন্তু পরীক্ষার জন্য যদি ইম্পর্টেন্ট না তারপরে তোমরা বইতে একবার পড়ে নিতে পারো। এবার আমরা আলোচনা করবো এনজাইমের ক্রিয়া কৌশল নিয়ে। এনজাইমসের ক্রিয়া কৌশলের ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে এনজাইমের কিছু অ্যাক্টিভ সাইট থাকে, এনজাইমের কিছু অ্যাক্টিভ সাইট থাকে, এবং অ্যাক্টিভ সাইট ছাড়াও অন্য অন্য আরও সাইটও থাকতে পারে। তো মূলত এই অ্যাক্টিভ সাইটগুলোতে এই অ্যাক্টিভ এই অ্যাক্টিভ সাইটগুলোতে সাবস্ট্রেটগুলো যুক্ত হতে পারে, সাবস্ট্রেটগুলো যুক্ত হতে পারে। তো এইখানে অ্যাক্টিভ সাইটগুলোকে অনেকটা ধরা হয়, মানে এটা ছিল পুরাতন মতবাদ তালার মতো, আর সাবস্ট্রেটগুলোকে ধরা হয় অনেকটা চাবির মতো। তো যেটা হয় তালার মধ্যে চাবি ঢুকলে তো কি ওটা অ্যাক্টিভেট হয়ে যায় বা খুলে যায় তালাটা। এখানে এরকম ধরা হয় যে সাবস্ট্রেটের সাথে যখন বা সাবস্ট্রেটগুলো যখন এই অ্যাক্টিভ সাইটে চলে আসে তখন এই সাবস্ট্রেটগুলো বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায়। কিন্তু পরবর্তীতে অন্য একটা থিওরি আসে, যে এই থিওরিটাকে ভুল প্রমাণ করে দেয়। থিওরিটা কি, যে এই যে চাবি অনুযায়ী কি তালার পরিবর্তন সম্ভব, অর্থাৎ আমি চাবি চেঞ্জ করে ফেললাম এবং পরিবর্তিত চাবি দিয়ে আমি তালার মধ্যে যখন ঢুকাবো তখন তালাটাও চেঞ্জ হয়ে যাবে। এটা কি কখনো পসিবল? পসিবল না। অর্থাৎ চাবি অনুযায়ী চাবি অনুযায়ী তালার পরিবর্তন কখনোই হয় না। এই জন্যই এই থিওরিটা বাতিল হয়ে যায়। চাবি অনুযায়ী যেহেতু তালার পরিবর্তন হয় না, এই জন্য এই থিওরিটা পরবর্তীতে বাতিল হয়ে যায়। বাতিল হওয়ার কারণটা হচ্ছে, কারণ বিজ্ঞানীরা পরবর্তীতে দেখতে পারেন যে এই যে সাবস্ট্রেটের ধরন অনুসারে অ্যাক্টিভ সাইটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ সাবস্ট্রেটের ধরন অনুসারে অ্যাক্টিভ সাইট পরিবর্তন হতে পারে, অ্যাক্টিভ সাইটের পরিবর্তন আসতে পারে। কিন্তু যদি এটা চাবি হয়ে থাকে, চাবি দিয়ে তো তালা চেঞ্জ করা সম্ভব না। যাই হোক, সেই জন্য এটাকে আসলে যে নতুন থিওরি দেওয়া হয় পরিবর্তিত থিওরি, বা যেটা হচ্ছে আধুনিক থিওরি, এটা হচ্ছে ইনডিউসড ফিট মতবাদ। এখন ধরা হয় যে তালা চাবি মতবাদও হতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে ইনডিউসড ফিট মতবাদটাই গ্রহণযোগ্য, যেটা অনুসারে এনজাইমসগুলো কাজ করে থাকে। আচ্ছা, এখন এখানে আর একটা জিনিস, এইখানে এই যে সাবস্ট্রেটগুলো যে যুক্ত হয় বা এই যে অ্যাক্টিভ সাইটে যে সাবস্ট্রেটগুলো যুক্ত করা হচ্ছে, এখানে কিছু আছে যারা ইনহিবিটর হিসেবে কাজ করতে পারে, কিছু আছে এখানে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করতে পারে। তো ইনহিবিটর কারা, যদি এমন কিছু যুক্ত হয় যেটা এনজাইমের কাজকে বাধা দিচ্ছে, এনজাইমের কাজকে বাধা দেয়, তখন সেটাকে বলা হয় ইনহিবিটর। আর যদি এনজাইমের কাজকে বাধা না দেয় বরং এনজাইমের কার্যকারিতাকে আরো বাড়িয়ে দেয় তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভেটর। এগুলো। আচ্ছা, এরপর আমরা আরো কিছু টার্মস নিয়ে আলোচনা করি, যেমন হচ্ছে অ্যালোস্টেরিক। তো অ্যালোস্টেরিক এনজাইমের আগে আগে একটু বলি যে অ্যালোস্টেরিক সাইট কোনটা। তো মূলত অ্যাক্টিভ সাইট বাদে যে অন্য সাব ইউনিটগুলো থাকে এনজাইমের মধ্যে, সেগুলিকে মূলত অ্যালোস্টেরিক সাইট বলা হয়। তাহলে অ্যালোস্টেরিক সাইট হচ্ছে অ্যাক্টিভ সাইট বাদে যে অন্য সাব ইউনিটগুলো থাকে সেগুলোকে হচ্ছে অ্যালোস্টেরিক সাইট বলে। তো এই অ্যালোস্টেরিক সাইট তো আমরা বুঝলাম। এখন একটা টার্ম আছে যে অ্যালোস্টেরিক এনজাইম। অ্যালোস্টেরিক, তো যেই সব এনজাইমের
এই অ্যাক্টিভ সাইট আছে তাদেরকে বলা হচ্ছে কি অ্যালোস্টেরিক এনজাইম। এখন অ্যালোস্টেরিক সাইট থাকার আসলে সুবিধা কি? অ্যালোস্টেরিক সাইটটা বেসিক্যালি অ্যালোস্টেরিক সাইটগুলো সাধারণত ইফেক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইফেক্টর দ্বারা নিয়ন্ত্রিত। অ্যান্ড তাহলে এখন কথা হচ্ছে ইফেক্টর কি? ইফেক্টর হচ্ছে এমন একটা জিনিস যেটা এটার একটা পজিটিভ ইম্প্যাক্টও থাকতে পারে, ইফেক্ট করতে পারে, অথবা নেগেটিভ ইফেক্টও ফেলাতে পারে এই এনজাইমসের উপর। তো ইফেক্টর যদি ভালো হয়, ইফেক্টর যদি ভালো হয় তাহলে দেখা যায় সে এনজাইমের কার্যকারিতা বাড়াচ্ছে, কার্যকারিতা বাড়ায়। তো এরকম কিছু ইফেক্টর আছে যারা এনজাইমের কার্যকারিতা বাড়ায়, আবার কিছু আছে যারা এনজাইমের কার্যকারিতা কমায় বা বাধা দেয় কার্যকারিতাতে, সেগুলোকে ইনহিবিটর বলা হয়। তো এরকম ইনহিবিটরি ইফেক্টরকে, যেমন সিলভার, কিছু আয়ন আছে, কিছু মেটাল আয়ন আছে যেমন সিলভার, তারপর মার্কারি, এই টাইপের। আবার যারা বাড়ায় এই টাইপের কিছু ইফেক্টর কি, যেমন ধরা যাক ম্যাঙ্গানিজ আয়ন, তারপর ফেরাস আয়ন, এগুলো দেখা যায় এনজাইমের কার্যকারিতা বাড়ায়। তো এরকম ইফেক্টর যুক্ত হতে পারে, এবং এগুলো কখনোই অ্যাক্টিভ সাইটে যুক্ত হয় না সাধারণত। ইফেক্টরগুলো সাধারণত অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হয় এবং এনজাইমের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করতে পারে, হয়তো বাড়াতে পারে অথবা কমাতে পারে। এই হচ্ছে অ্যালোস্টেরিক সাইটের ফজিলত। এবার আলোচনা করবো এনজাইমের প্রকারভেদ নিয়ে। তো এনজাইমে মূলত আইইউবি আইইউবি এমবি ক্লাসিফিকেশন অনুযায়ী মূলত এনজাইমগুলো হচ্ছে 6 প্রকার। তাছাড়া আরো অনেক রকমের আছে, বাট আমরা মূলত এইখানে এই লেকচারে 6টা নিয়ে আলোচনা করব। তো এটাকে মূলত OTH LIL এইটা দিয়ে আমি মনে রাখতাম। তো ওতে হচ্ছে অক্সিডো রিডাকটেস। তো অক্সিডো রিডাকটেস গুলো হচ্ছে কারা সাধারণত, বা অক্সিডো রিডাকটেসের কাজ কি? তার মানে যেই এনজাইমগুলো অক্সিডেশন এবং রিডাকশনের সাথে জড়িত তাদেরকে অক্সিডো রিডাকটেস এনজাইম বলবে। তো এরকম কারা কারা হতে পারে, যেমন অক্সিডেজেস, অক্সিডেজেস, তারপর হচ্ছে রিডাকটেজেস, ডিহাইড্রোজিনেস, পরিচিত একটা হচ্ছে ডিহাইড্রোজিনেস, তারপর হতে পারে পারঅক্সিডেজেস, পারঅক্সিডেজ। তো এগুলো হচ্ছে অক্সিডো রিডাকটেজ এনজাইমের কিছু উদাহরণ। আচ্ছা, এবার হচ্ছে টিতে। টিতে হচ্ছে কারা? টিতে হচ্ছে ট্রান্সফারেস, অর্থাৎ যে এনজাইমগুলো ট্রান্সফারের কাজে নিয়োজিত, যেমন কাইনেজ। সব থেকে পরিচিত এখানে একটা হচ্ছে কাইনেজ। তাছাড়া আরও আছে যেমন ALT অর্থাৎ অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেস, AST অর্থাৎ অ্যাসপার্টেড অ্যামাইনো ট্রান্সফারেস, এগুলো। তো কাইনেজের কাজ কি? কাইনেজ মূলত ফসফেট গ্রুপটাকে ট্রান্সফার করে, ফসফেট গ্রুপ ট্রান্সফার করে। কাইনেজের কাজ হচ্ছে মূলত ফসফেট গ্রুপ ট্রান্সফার করা। এরপর হচ্ছে এইচ নিয়ে। এইচ দিয়ে কি হতে পারে, যেমন হচ্ছে হাইড্রোলেস, যে হয় হাইড্রোলেস। অ্যান্ড হাইড্রোলেসের মধ্যে কোনগুলো পড়বে? যত রকমের ডাইজেস্টিভ এনজাইমস আছে, অল টাইপস অফ ডাইজেস্টিভ এনজাইমস, অল ডাইজেস্টিভ এনজাইমস হাইড্রোলেসের উদাহরণ। এখানে পানির সাহায্যে বিক্রিয়া হবে, পানির মাধ্যমে ভাঙন হবে। আচ্ছা, এরপর এল। এল হচ্ছে লায়েজ হতে পারে। লায়েজগুলোর কাজ কি? লায়েজগুলো হচ্ছে লায়েজেস ক্লিভস বন্ড, অর্থাৎ এরা বন্ডগুলোকে ভাঙে, মোটামুটি ভাঙার সাথে এরা বেশি জড়িত। তো এরকম একটা এনজাইম হচ্ছে, যে এনজাইমটার নামটা আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে অ্যালডোলেস। তো মূলত ভর্তি পরীক্ষা থেকে এখানে এই পর্যন্ত খুব বেশি প্রশ্ন আসেনি, কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটার নামের সাথে এদের যে মেইন এনজাইমগুলো আছে সেগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। আইতে হতে পারে আইসোমেরাস, আইসোমেরাস ফর আইসোমেরাস এনজাইম, এটা তো আমরা খুবই ইজি। আচ্ছা, আর এলে হতে পারে লাইগেস, এলে হতে পারে লাইগেস। হ্যাঁ, লাইগেসের মধ্যে একটা এনজাইম আমরা পরিচিত মনে রাখবো, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বক্সিলেস। কারণ কার্বক্সিলেস এনজাইমটা কি করে? কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে, কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে এবং পরবর্তীতে নতুন যৌগ তৈরিতে সাহায্য করে। এগুলো ছিল কিছু ইম্পর্টেন্ট কিছুই। এছাড়া আরো আছে যেমন এপিমারেস, তাছাড়া আরো অন্যান্য কিছু এনজাইমসও আছে। আচ্ছা, এর প্রভাবক নিয়ে আলোচনা করব। তো প্রভাবকের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমরা যেগুলো পড়ছি, যেমন টেম্পারেচার। টেম্পারেচারের উপর এনজাইম খুব বেশি নির্ভর করে, কারণ এনজাইম হচ্ছে কি হিট ল্যাবাই, মানে তাপের প্রতি সংবেদনশীল। তো সাধারণত এই টেম্পারেচারের মধ্যে সব থেকে ভালো কাজ করবে। এর মধ্যে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা এর যদি কমও হয়ে থাকে, সেই ক্ষেত্রে এনজাইম কাজ করতে পারে না, একদমই নষ্ট হয়ে যায়। আবার 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যত যেটা থাকবে তত এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে পিএইচ। পিএইচ এর প্রতি এনজাইম অনেক বেশি পরিমাণে সংবেদনশীল।
অ্যান্ড অ্যাভারেজে 6 থেকে 9-এর মধ্যেই কাজ করে থাকে বেশি। তাছাড়াও কিছু কিছু আছে যারা হচ্ছে এর কমে বা বেশিতেও কাজ করে, যেমন পেপসিনের কথা বলেছি। তো আমাদের এখানে কিছু এনজাইমসের পিএইচ এর কথা বলা আছে, যে কোন এনজাইম কোন পিএইচ এ কাজ করে। তো এটা আমরা মনে রাখতে পারি। পিসুট, পিসুটে পিতে হচ্ছে পেপসিন, পেপসিন হচ্ছে এনজাইম পিএইচ 2-তে ভালো কাজ করতে পারে। আইতে হচ্ছে ইনভার্টেজ, ইনভার্টেজ হচ্ছে 4.5-এ ভালো কাজ করতে পারে পিএইচে। এসে হচ্ছে সেলো, সেলোবায়োস বা সেলোবায়াস, এটা হচ্ছে এনজাইম পিএইচ 5-এ ভালো কাজ করতে পারে। ইউতে হচ্ছে ইউরিয়াস, এটা হচ্ছে পিএইচ 7-এ ভালো কাজ করতে পারে। টিতে হচ্ছে ট্রিপসিন, এটা হচ্ছে পিএইচ 8-এ ভালো কাজ করতে পারে। তো তোমরা ভ্যালুগুলো পড়ে ফেলবা, সিরিয়ালি পড়বা, তাহলে আমার মনে হয় খুব বিষয়টা কনফিউশন ক্রিয়েট হবে না, ইজিলি মনে রাখতে পারবে। তাছাড়া এনজাইমের উপর কিছু আরো কিছু মেটালের ইফেক্ট আছে, যেমন মেটালের ক্ষেত্রে তো আমরা ইতিপূর্বে বলে এসেছি, যেমন ম্যাগনেসিয়াম, তারপর কোবাল্ট, নিকেল, এগুলো কিন্তু এনজাইমের কার্যকারিতা বাড়াতে হেল্প। আবার কিছু আছে এনজাইমের কার্যকারিতা কমিয়ে দেয়, যেমন সিলভার, জিঙ্ক, কপার, এরা হচ্ছে কি এনজাইমের কার্যকারিতাকে কমিয়ে দেয়। তো এই ধাতুগুলোর কথা আমরা পড়বো। তাছাড়া পানি, যেমন শুকনো বীজে পানি না থাকার কারণে এনজাইম নিষ্ক্রিয় থাকে। তো এনজাইমের কার্যকারিতার জন্য কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে পানি থাকা লাগবে। পানি থাকলে এনজাইমগুলো ভালো কাজ করতে পারে। তো ধাতুগুলো, পানিগুলো, তারপর সাবস্ট্রেট, যেমন সাবস্ট্রেটের যদি ঘনত্ব বেশি হয় এনজাইমের কর্মক্ষমতা তত বাড়ে, কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত বাড়ে। আবার এনজাইমের ঘনত্ব বাড়লেও তো এনজাইমের কার্যকারিতা বাড়বে, এটাও স্বাভাবিক। কিন্তু যদি প্রোডাক্টের হার বাড়ে, প্রোডাক্টের ঘনত্ব বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এনজাইমের আবার মানে বিক্রিয়ার হারটা কমে যায়, তখন কিন্তু আবার এনজাইমের কার্যকারিতাটাও কমে যায়, ইফেক্টটাও কমে যায়। তারপর যদি অ্যাক্টিভেটর থাকে, অ্যাক্টিভেটর থাকলে কি করবে, এনজাইমের কার্যকারিতাকে বাড়িয়ে দিবে। আবার যদি ইনহিবিটর থাকে, সেটা আবার এনজাইমের কার্যকারিতাকে কমিয়ে দিবে। এই জন্যই তোর নাম ইনহিবিটর, যেহেতু ইনহিবিট করে। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা পড়বো। এরপর আমরা সব থেকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এনজাইমের ব্যবহার। তো প্রথমত আমরা সেলুলোজ এনজাইম নিয়ে কথা বলবো। সেলুলোজ এনজাইমের ক্ষেত্রে আমরা একটু চিন্তা করতে পারি, এটা কি মানুষে আছে? না, সেলুলোজ এনজাইমগুলো কিন্তু মানুষে থাকে না, তাই তো মানুষ সেলুলোজ পরিপাক করতে পারে না। কিন্তু সেলুলোজ এনজাইমগুলো সাধারণত কোথায় থাকে? উদ্ভিদে থাকে। এবং তারা কি করে, এই সেলুলোজ এনজাইমটা সেলুলোজকে ভেঙে কিসে পরিণত করে? সেলোবায়োজে পরিণত করতে পারে, সেলো বায়োজে পরিণত করতে পারে। আচ্ছা, তো সেলুলোজের কি কি কাজ আছে বা কি কি ইউজেস আছে? যেমন সেলুলোজ কফি প্রক্রিয়াজাতকরণে কাজে লাগে, বা সেলুলোজ, সেলুলোজ কফি প্রক্রিয়াজাতকরণে কাজে লাগে। তারপর হচ্ছে বস্ত্রশিল্পে লাগে, বস্ত্রশিল্পে। তারপর হচ্ছে বিভিন্ন ডিটারজেন্টে লাগে, ডিটারজেন্ট। তো তেমন ইম্পর্টেন্ট কাজ নাই যেগুলো পরীক্ষায় আসার মতো, তো এই জন্য আমরা আর এক্সাম্পলগুলো লিখলাম না। তারপর সেলুলোজ, সেলুলোজ ছাড়া আর কি কি এনজাইম আছে, যেমন হচ্ছে প্রোটিয়েজ এনজাইম আছে। প্রোটিয়েজ এনজাইম মূলত কি করে? প্রোটিয়েজ এনজাইম হচ্ছে মূলত প্রোটিনটাকে ভাঙে, প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। তো আমরা যে প্রোটিন জাতীয় খাবারগুলো খাই, তা কিন্তু এই প্রোটিয়েজ এনজাইমের কারণেই কার্যকারিতাতেই হজম হয়। আর এই প্রোটিয়েজ এনজাইমগুলো হচ্ছে মূলত কারা? এই যে পেপসিন, ট্রিপসিন, প্যাপেন ইত্যাদি। তো মূলত প্রোটিয়েজের অন্যতম ব্যবহার হচ্ছে আমাদের এই যে খাবার হজমে সব থেকে বেশি ইউজ হতে পারে। তাছাড়াও একটা আছে যেটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। রক্ততঞ্চন অর্থাৎ যে রক্ত জমাট বাঁধে না, সেটা নিয়ন্ত্রণে, এই রক্ততঞ্চন নিয়ন্ত্রণে হচ্ছে প্রোটিয়েজগুলো ব্যবহৃত হয়। আচ্ছা, এরপর আরেকটা নিয়ে আলোচনা করা যাক, যেমন হচ্ছে অ্যামাইলেস। অ্যামাইলেসও কিন্তু, অ্যামাইলেস কি মূলত শর্করা পরিপাককারী এনজাইম, অ্যামাইলেস। অ্যান্ড এটা হচ্ছে স্টার্চের প্রধান উপাদান হলো অ্যামাইলোজ, এই অ্যামাইলোজকে হচ্ছে ভাঙে এই অ্যামাইলেজ এনজাইম। তো সেই ক্ষেত্রে অ্যামাইলেজের কি কি ইউজেস হতে পারে, যেমন এটা দিয়ে হচ্ছে স্টার্চ থেকে, স্টার্চকে ভেঙে এই অ্যামাইলেজ এনজাইমের সাহায্যে বিয়ার, মদ ইত্যাদি তৈরি করা যেতে পারে, বিয়ার, মদ ইত্যাদি উৎপাদনে ব্যবহার করা হয়। তাছাড়াও এটা প্যানক্রিয়াটিক যে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি আছে, সেইখানে সেই চিকিৎসাতে এটা ইউজ করা যায়। তো এটা আমরা একটু পড়বো, প্যানক্রিয়াটিক এনজাইম। কারণ প্যানক্রিয়াস হচ্ছে কি অগ্নাশয়, তো এই অগ্নাশয়ের মধ্যে মূলত এই অ্যামাইলেজ থাকে, যারা হচ্ছে শর্করা পরিপাকে হেল্প করে। তো এই প্যানক্রিয়াটিক রিপ্লেসমেন্ট থেরাপি চিকিৎসায় এই এনজাইমটা ব্যবহার করা হয়, অর্থাৎ এই অ্যামাইলেজটা ব্যবহার করা হয়। তো এই দুইটা জিনিস আমরা মনে রাখবো এইখানে।
এরপর আলোচনা করা যাক ক্যাটালেজ নিয়ে। ক্যাটালেজ মূলত হচ্ছে এই হাইড্রোজেন পারঅক্সাইড যেগুলো আছে সেগুলোকে ভাঙে, কারণ হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে অনেকটা বিষাক্ত। আর ক্যাটালেস হচ্ছে কি এক ধরনের পারঅক্সাইড, বা পারঅক্সাইড হচ্ছে এক ধরনের, পারঅক্সাইডেস গুলো হচ্ছে এক ধরনের ক্যাটালেস। তো এই হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে এরকম কম বিষ তুল্য বা বিষাক্ত না, একদম স্বাভাবিক একটা ইসে পরিণত করতে পারে। তো ক্যাটালেসে কোথায় কোথায় ব্যবহার করা যায়, যেমন এইটা দুগ্ধ শিল্প, তারপর হচ্ছে বিভিন্ন বস্ত্র শিল্পে এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট আমরা কোন জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে চোখের কন্ট্যাক্ট লেন্স। চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারে এটা ব্যবহার করা হয়। কন্ট্যাক্ট লেন্স পরিষ্কারে ক্যাটালেস ব্যবহৃত হয়, এটা আমরা মনে রাখবো। তারপর জাইমেস। জাইমেসটা খুবই ইম্পর্টেন্ট একটা এনজাইম। জাইমেস নিয়ে কারণ বেশিরভাগ সময় এইখান থেকে প্রশ্ন আসে, এবং কেমিস্ট্রিতেও কিন্তু এই জাইমেসের কথাটা আসে। তো জাইমেস আসলে আসে কোথা থেকে? জাইমেস মূলত আমরা ইস্ট নামক যে ছত্রাক আছে, সেই ইস্ট ছত্রাক থেকে জাইমেস এনজাইমটা পাওয়া যায়, এবং এটা কিন্তু সর্বপ্রথম আবিষ্কৃত এনজাইমও জাইমেসটা। এবং জাইমেসটা বা ইস্ট থেকে যে আসে, এটা সব থেকে বেশি ইউজ করা হয় বেকারি শিল্পে, কারণ ওই পাউরুটি ফুলানোর কাজে কিন্তু ইস্ট লাগে। এখানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, অর্থাৎ পাউরুটি ফুলে ওঠে, এই ইত্যাদি কাজের জন্য কিন্তু বেকারি শিল্পে এই জন্য লাগে। তাছাড়া পাউরুটি নরম করতে লাগে। তো এই জন্য জাইমেস এনজাইমটা অনেক বেশি পরিমাণে ব্যবহৃত হয় শিল্পগুলোতে আর কি। তো এখানে জাইমেসের মূল কাজ কি? জাইমেস হচ্ছে মূলত অ্যালকোহল উৎপাদনেও ব্যবহার করা যায়। তারপর ইসের ক্ষেত্রে তো বললাম, আর যেমন বিভিন্ন ধরনের বেকারি শিল্পে ইউজ করা হয়। তাছাড়া আমাদের ক্ষেত্রে যদি চিন্তা করি চিকিৎসা ক্ষেত্রে, সেইখানে হচ্ছে বদহজম দূর করার ক্ষেত্রে, বদহজম দূর করতে এই জাইমেজ এনজাইমটা ব্যবহৃত হয়। তো সবগুলো আমরা ক্লিনিক্যাল যে সিনগুলো আছে বা ক্লিনিক্যাল যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এরপর হচ্ছে লাইপেজ। লাইপেজের কাজ কি? মূলত লিপিডটাকে ভাঙে। লাইপেজ এনজাইমের কাজ হচ্ছে সেটা হচ্ছে লিপিড ভাঙবে। এগুলো সবই ডাইজেশন চ্যাপ্টার যখন আমরা পড়বো, সেইখানে আমরা খুব সবগুলো যখন আমরা পড়বো তখন খুব ইজি হয়ে যাবে এনজাইমগুলোর কথা। তো লাইপেজ দিয়ে যেটা করা হয়, অগ্ন্যাশয়ের পরীক্ষা করা হয়, যে অগ্ন্যাশয়ের মধ্যে যখন কোনো সমস্যা হয় তখন অগ্ন্যাশয় থেকে প্রচুর পরিমাণে লাইপেজ বের হয়। তো এই জন্য ব্লাডে প্যানক্রিয়াটিক লাইপেজের পরিমাণ বেড়ে যায়, প্যানক্রিয়াটিক লাইপেজের পরিমাণ অনেক বেড়ে যায়। তো তখন আমরা বুঝতে পারি যে না, অগ্ন্যাশয়ের কোনো একটা প্রবলেম হয়েছে। তাহলে অগ্ন্যাশয়ের রোগ নির্ণয়ে এই লাইপেজটা ব্যবহৃত হয়, কারণ অগ্ন্যাশয়ের রোগ হলে তখন এই প্যানক্রিয়াটিক লাইপেজটা ব্লাডে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তো তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, অগ্ন্যাশয়ে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, তো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা পেলাম এই এনজাইমের বিভিন্ন ধরনের ব্যবহার। তো তাছাড়া আরো বেশ কিছু ধরনের ব্যবহার আছে, যেমন আমরা এগুলো পড়ি। ইউরোবাইলেজ। ইউরোবাইলেজের কাজ কি? ইউরোবাইলেজের কাজ হচ্ছে জমাট রক্ত গলাতে ব্যবহার করা হয়। জমাট রক্ত গলাতে এটা ব্যবহৃত হয় কোথায়? বিশেষ করে মস্তিষ্ক ও ধমনীতে। তার মানে এটা কোথায় কোথায় ইউজ করা যাবে? যেহেতু মস্তিষ্ক, তার মানে কি স্ট্রোকের ক্ষেত্রে ইউজ করা যাবে, স্ট্রোকের পেশেন্টে ইউরোবাইলস দেওয়া যায়। আর যদি ধমনী রক্ত গলাতে ইউজ করা যায়, যেমন হার্টের ধমনীর কোথাও যদি জমাট রক্ত থাকে সেটা গলাতে, তাহলে সেটাকে আমরা বলতে পারি করোনারি হার্ট ডিজিজ। সেসব ক্ষেত্রে এটাকে এই ইউরোবাইলেস ইউজ করা যেতে পারে। তারপর এই যে চোখের ছানির যে অস্ত্রোপচার, চোখের ছানির অস্ত্রোপচার, সেই ক্ষেত্রে কোন এনজাইম ইউজ করা হয়? ট্রিপসিন। ট্রিপসিন। এন্ড ট্রিপসিন এনজাইম কিন্তু পেটে আবার ডাইজেশনে হেল্প করে। আর এইখানে চোখের ছানির অস্ত্রোপচারও এটা ব্যবহার করা হয়। তারপর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, তো যাদের হাই প্রেশারের সমস্যা আছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা, তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে যে এনজাইমটা ইউজ করা হয় সেগুলোকে বলা হয় প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইমগুলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও হেল্প করে। তারপর আমরা আর যে ইম্পর্টেন্ট এগুলো মনে রাখতে পারি, তার মধ্যে আরেকটা তো আমরা পড়েছি যে চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার, সেই ক্ষেত্রে হচ্ছে ক্যাটালাইজ ইউজ করা হয়, এগুলোই। তো এই এক্সাম্পলগুলো মোটামুটি মনে রাখলেই হবে। তারপর আরেকটা আমরা পড়তে পারি, যেমন পনির তৈরিতে, পনির তৈরিতে হচ্ছে রেনিন এনজাইম ইউজ করা হয়। পনির তৈরিতে রেনিন এনজাইম ইউজ করা হয়। তাছাড়া আরও বেশ কিছু এনজাইমের কথাও আছে,
তো সেগুলো আমরা জাস্ট রিডিং পড়লে হবে, বাট এগুলো সব থেকে ইম্পর্টেন্ট, যেগুলো বারবার পরীক্ষা আসে। তো এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। আশা করি তোমরা ক্লাস থেকে খুবই উপকৃত হবে। ক্লাসগুলো ধৈর্য সহকারে করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।